ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টিভি টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী আজ হোক কাল হোক যুক্তরাষ্ট্রের অধীনে যাবে এমনটাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এবং ওনার এক্স অ্যাকাউন্টে উনি এমনটাই দাবি করেছেন। কিন্তু সেই দাবিকে প্রত্যাখ্যান করে তেহরানও জবাব দিয়েছে যে হরমুজ প্রণালী কখনোই ইরানের হাতছাড়া হবে না। ইরানের ছিল, ইরানে থাকবে এবং ইরানেরই আছে, এমনটাই বলেছে। এদিকে আমরা আর্মি চিফ, ইরানের সেনাপ্রধান, তিনি বলছেন যে প্রতিটি মার্কিন সেনার হত্যা বা কাউকে আটক করতে পারলে $30,000 পুরস্কার দেওয়া হবে, এমন একটা ঘোষণা দিয়েছেন। এবং পরিস্থিতি গতিক দেখলেই ডোনাল্ড ট্রাম্প তার দোষ এড়িয়ে যায়, অন্যের ঘাড়ের উপর দোষ দেওয়ার চেষ্টা করে। এই ছাড়া আরো বহু ঘটনা ঘটছে। আমরা যেটা হেডিং দিয়েছি যে ইরানের হাতে পরমাণু অস্ত্র আছে, ধর্মীয় নেতারা এমন বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে তোলপাড়। যদিও সেই বক্তব্য 2 বছর ধরে ফরহাদ হোসেন আমাদের সাথে উনি নিজেই বলছেন যে আছে এবং সেই অস্ত্র যে কোনো সময়ে ব্যবহার হতে পারে। কিন্তু এবার ধর্মীয় নেতারা তাদের খুতবার পরে তারা এটা বলেছেন এবং সেই নিয়ে এখন জোর আলোচনা চলছে। পাশাপাশি আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ফরহাদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ হাসিনা আপা, অনেক ধন্যবাদ। আমরা একটু লম্বা গ্যাপ দিয়েছি, তো আমরা মনে হয় 2-3 দিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা অনেকেই দেখেছে। আপনার সেই প্রোগ্রাম, আপনার প্রোগ্রামের জন্য আসলে সবাই বসেও থাকে এবং চায় যে আসলে প্রোগ্রামটা হোক। তো এই যে আলোচনাগুলো, এই যে আপনার হরমুজ প্রণালী নিয়ে আপনার এই যে তোলপাড় শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প আবার, তো সেই আপনার আবারও তারা যুদ্ধের জন্য মানে যুদ্ধের জন্য প্রস্তুত বা যুদ্ধ করবে এরকমও ঘোষণা দেয়। আবার হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান এবং ওমানের মধ্যেও চুক্তি সম্পাদন হয়েছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই এখন বেশিরভাগ আলোচনা। আপনার কাছে শুনতে চাই যে আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে? ধন্যবাদ। ওই প্রবাদে আছে না, পাগলের সুখ মনে মনে, ডোনাল্ড ট্রাম্পের সুখ হলো মনে মনে। ও হরমুজ প্রণালীকে উনি আমেরিকার ভূমি ঘোষণা করে আমেরিকার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করবেন। সেই জন্যই বললাম যে পাগলের সুখ মনে মনে। যে লোকটা 6 মাস যুদ্ধ করেও ইরানের বিরুদ্ধে ইরানের একটা পশম স্পর্শ করতে পারলো না। 1 খণ্ড জমি, ইরান বিশাল দেশ, 17,893 বর্গ কিলোমিটারের একটা দেশ, বিশাল দেশ। এইটার একটা ছোট্ট অংশ দখল করতে পারে নাই, কোনো একটি সৈন্য নামতে পারে না ইরানের মাটিতে। সেই লোকটা যদি বলে, সেই ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে আমি হরমুজ প্রণালী দখল করব এবং সেটাকে আমেরিকার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করব, এরকম কথা উনি বলছে। ভেনিজুয়েলাকে উনি আমেরিকার সাথে ভুক্ত করে দেবে, তিনি কিউবাকে আমেরিকার ভূখণ্ড ভুক্ত করবে, তিনি কানাডাকে আমেরিকার 51তম স্টেট হিসেবে নিয়ে নিবে। এখন তো 50টা স্টেট আমেরিকা, কানাডাকে ক্ষমতায় আইছেই, দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেই কিন্তু তিনি সেই ডিক্লারেশন দিয়েছিলেন। আসলে ডোনাল্ড ট্রাম্প যা বলে এগুলা পাগলের প্রলাপ। এটা আমেরিকার প্রেসিডেন্টের মতো লোকের এইসব বক্তব্য মানায় না এবং সে সেটা বুঝেও না। হ্যাঁ, এইবার আসি ইরানের পারমাণবিক বোমা। ইরানের এক ধর্মীয় নেতা কিন্তু বলে দিয়েছেন, ইরান জাতির একটা বৈশিষ্ট্য আছে, ইরান হুট করে সবকিছু ডিসক্লোজ করে না, আস্তে আস্তে করে। হ্যাঁ, আহাস্তে আহাস্তে করে, উর্দুতে যেটা বলে আহাস্তে আস্তে আস্তে করে। ইরান অত্যন্ত মানে আপনার সাংঘাতিক জাতি, কি বলবো, মানে অত্যন্ত বুদ্ধিমান কৌশলী একটা জাতি হলো ইরান। এটা এই 6 মাসের যুদ্ধে আপনিও বুঝতেছেন, ইরানের উপর অনেক শো করতেছেন আপনি। অত্যন্ত বুদ্ধিমান একটা জাতি। সুতরাং দুই দিকে দেখেন, ইরানের নেতৃত্ব অত্যন্ত ধীর স্থির এবং অত্যন্ত কৌশলী। অন্যদিকে দেখেন আমেরিকার নেতৃত্ব হলো অস্থির। ডোনাল্ড ট্রাম্প সহ পিট হ্যাগসেট, মার্কো রুবিও থেকে আরম্ভ করে যা আছে, জেরার্ড কুশনার, যতগুলো আছে ফরেন, তারপরে ফিনান্স মিনিস্টার সবগুলো অস্থির। সকালে এক একজন এক একটা করে স্টেটমেন্ট দেয়। ইরানের কিন্তু সেই রকম না। ইরানের গভর্নমেন্টের মধ্যে কারা আপনার স্টেটমেন্ট দিবে, কারা বক্তব্য দিবে, এগুলো সেট করা থাকে। ইনডিসক্রিমিনেটিং কোনো কমেন্ট কিন্তু ইরানের কোন লিডার বা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সরকারের করে। আপনি ইউ উইল ফাইন্ড দিস। দুই দেশের নেতৃত্বের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে ইরানের নেতৃত্ব অত্যন্ত ব্যালেন্সড আর আমেরিকার নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্পের অধীনে অত্যন্ত ইমব্যালেন্স। এটাই হলো আসল জায়গা।
তো এখন যে ইরানের ধর্মীয় নেতা বলেছে যে আমাদের কাছে ওই জিনিসটা আছে, যেটা আমি 2 বছর আগে ইশারা করেছিলাম, প্রায় 2.5 বছর আগে, যে বলেছেন। ইরানের সাথে তো পারবে না, ইরান হ্যাজ গট অলরেডি দ্য নিউক্লিয়ার পাওয়ার, দ্যাট মিনস অ্যাটম বম। নিউক্লিয়ার পাওয়ার অ্যাটম বম আমি ইংলিশে একটা দিয়েছিলাম, বাংলা একটা দিয়েছিলাম। তো ইংরেজিতে দেওয়ার সময় এটা আমার ওয়ার্ডটা মনে আছে যে ইরান হ্যাজ গট দ্য নিউক্লিয়ার পাওয়ার আপ টু দ্য স্টেটাস অফ ওয়ারহেড, দ্যাট মিনস অ্যাটম বম। আর বাংলায় বলেছিলাম ইরানের হাতে বোমা আছে, অ্যাটম ডাইরেক্ট। তো সুতরাং এখন এগুলো গ্র্যাজুয়ালি প্রুভ হচ্ছে। তার কারণ হলো কি, একটা জিনিস আপনাকে বলি, যে একবিংশ শতাব্দীর গোড়া থেকে এখন একবিংশ শতাব্দীর 21st সেঞ্চুরি গোড়া থেকে এই তথ্য প্রযুক্তির বিরাট জোয়ার। আপনি ইচ্ছা করলেই কোনো তথ্য কিন্তু আপনি গোপন রাখতে পারবেন না, কোনোভাবেই না। কোনো না কোনো ভাবে এটা লিক হয়ে সারা ওয়ার্ল্ড এটা ডিসক্লোজড হয়ে যাবে। তো সুতরাং ওই যে ইরান যে ভেতরে ভেতরে অস্ত্র তৈরি করছে, আণবিক বোমা সক্ষমতা অর্জন করছে, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে টের পাচ্ছিলাম। কারণ ইরান অত্যন্ত সাবধানী জাতি এবং অত্যন্ত দূরদর্শী, যেটা বললাম। ইরান কিন্তু ইরানি নেতৃত্ব, এই যে ইরানের ইসলাম গভর্নমেন্ট, যখন আপনাকে যখন এই কথা বলতো, মানে আপনি যখন এই কথাটা বলতেন প্রথমবার যখন ইরানে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র, তখন কিন্তু অনেকেই বলছিল যে এই লোকটা পাগলের প্রলাপ বলে। এখন কিন্তু সবাই এটা মেনে নিয়েছে। বলছে আমি কিন্তু আমি তাদের মনে আছে, রাইট রাইট, আমি কিন্তু তাদেরকে উল্টা খারাপ কথা বলিনি। আমি বললাম যে আপনারা ওয়েট করতে হবে, অপেক্ষা করেন। এখন কিন্তু আর আমার এগুলো বলে না, এখন সারা ওয়ার্ল্ডই কনভিন্স যে ইরানের হাতে অ্যাটম বোমা। এটা এখন সমস্যাটা হলো কি, আপনাকে ফলো করে আমেরিকার জন্য এখন থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ইটস মাই গ্রেট অনার। এবং এটার জন্য আপনার ক্রেডিট, আপনি আমাকে বেশি ইন্ট্রোডিউস করেছেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা অস্বীকার করলে আনগ্রেটফুল একটা কাজ হবে। তো আমি যেটা বলছি যে আমেরিকার জন্য বিরাট রিস্ক। একে তো ইরান বিশাল দেশ, ইরানের সাথে ইরাকের পার্থক্য আছে, ইরানের সাথে লিবিয়ার পার্থক্য আছে, ইরানের সাথে আফগানিস্তানের পার্থক্য আছে। ইরান এমন একটা জাতি এবং ভৌগোলিকভাবে খুব স্ট্র্যাটেজিক জায়গায় অবস্থিত, ওই শত্রু এটা কোনোদিন দখলে নিতে পারবে না। তার উপরে এই দেশটার অ্যাটম বোমা আছে। এখন বুঝতে পারেন যে আমি তো ডোনাল্ড ট্রাম্প তো একেবারে সাংঘাতিক আগুনে হাত দিয়ে বসেছে। তো এই যে হাত, এখন তো হাত গুটিয়েও নিতে পারছে না। তো এই ধরনের পাগলের প্রলাপ যদি বলে যে আমি হরমুজ প্রণালী দখল করে নেব ফিজিক্যালি, সৈন্য পাঠিয়ে, সৈন্য সমাবেশ ঘটিয়ে, এটা এখন পৃথিবীর এই বর্তমান অবস্থায় পৃথিবীর কোনো দেশ বা কোনো জাতি, কোনো মানুষ বিশ্বাস করবে না। এবং এইটার একটা পরিমাপ ছিল ইউরোপিয়ান ইউনিয়নদের এবং নেটোভুক্ত দেশগুলোর। তাই তারা কিন্তু এই যুদ্ধে আপনার আমেরিকাকে সমর্থন করে নাই, জানে যে বড় ধরনের সমস্যা হবে। মানে তারা খুব ফার্স্টসাইটেড। নেটোভুক্ত দেশগুলো অত্যন্ত দূরদর্শী এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো অত্যন্ত দূরদর্শী। তারা একটা কথা বলেছে যে ইরানকে দেয়া মানে হরমুজ স্ট্রেট বন্ধ করে দিবে। হরমুজ বন্ধ করে দিলে আমাদের দেশগুলো, ইউরোপের দেশগুলোতে তেল নাই, তা আমরা কিভাবে চলবো? আমেরিকার তো তেল আছে নিজের, আমেরিকা চালিয়ে নিতে পারছে, আমরা কোথায় যাব? আমরা তো তেলের জন্য আমাদেরকে দুইটা প্রণালীর উপর ডিপেন্ড করতে হয়, একটা হরমুজ প্রণালী আর একটা হলো বাব আল মানদেব, যেটা লুইস সাগরে। দুইটাই এদিকটা হুতি হলো প্রক্সি, ইয়ার প্রক্সি হলো হুতি ইরানের। তো হুতিরা বন্ধ করে দিবে বাব আল মানদেব। লুইস সাগরে বাব আল মানদেব প্রণালীটা পুরোটা হুতি কন্ট্রোল করে। আর এদিকটা আপনার হরমুজ প্রণালী তো পুরোটাই আপনার ইরানের আন্ডারে, অল্প কিছু হলো ওমান ইরান যা বলে ওমান তাই শোনে, এর বাইরে না। চুক্তি করে ফেলছে না, দেখছেন? চুক্তি কিন্তু হয়ে গেছে ওমান এবং ইয়ার মধ্যে, ইরানের মধ্যে, হরমুজের মধ্যে। একদম ডোনাল্ড ট্রাম্পের গলার মধ্যে ছুরিটা টান দিয়ে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের গলার মধ্যে ছুরি টান দিয়ে দিচ্ছে। দেখেন কি। এবং শুধু তাই নয়, আপনাকে আরেকটা জিনিস এখানে বলি, মারাত্মক ব্যাপার। মধ্যপ্রাচ্যের বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এগুলা সব এখন লাইন ধরছে ইরানের সাথে তারা চুক্তি করে ফেলবে, তাছাড়া উপায় নাই। আবার এখানে আবার মিশরকে টেনে আনতেছে, ওই যে 3 জন চুক্তি করছে, 3 জন, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব। এখন বলতেছে যে মিশরও যুক্ত হতে পারে এটার সাথে, এরকমটা বলেছে। করছে মিশর আসবে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, মিশর আসবে এরকমটা ঘোষণা করেছে। আমি কেটে দিচ্ছি না, ওই যে মানে বিষয়টা হলো কি, এই আপনাকে
এই মিশরকে টেনে আনছে। এখন মিশর বলছে যে, এরদোয়ান বলছে, তুরস্কের প্রেসিডেন্ট, উনি বলছে যে মিশর যদি আমাদের সাথে যুক্ত হয় তাহলে কি করব, আমাদের কোনো আপত্তি থাকবে না। মিশর কিন্তু এই অবস্থায় এটাতে হয়তো বা যোগদান নাও করতে পারে, কারণ যে পরিস্থিতি ইরানের দিকে চলে যাচ্ছে সারা পৃথিবী। তো সুতরাং এখন এই তিনজন যে চুক্তি করেছে, এই চুক্তিতে মিশর মনে হয় না আসবে, হয়তো বা আসতে পারে, কিন্তু আমার ধারণা যে আসবে না, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে। ভৌগোলিক রাজনীতির যে কৌশলগত দিক যদি আমরা দেখি, তো সেইটা বিবেচনা করলে মিশরের না আসার কথা এই চুক্তিতে। কারণ এই চুক্তিতে যদি আসে, আর যদি ইরান যদি মিশরের উপরে আপনার হয়ে যায়, কঠোর হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা আছে, এটা কিন্তু বুঝতে হবে। তো সুতরাং আমি যেটা মনে করি যে এগুলো হলো, ধরেন ট্রাম্প এগুলো করাচ্ছে এই তুরস্ককে দিয়ে আর সৌদি আরবকে দিয়ে, এগুলো বিভিন্ন ধরনের প্লে করছে, খেলা করছে, এগুলো হবে না। ইরান একাই লড়তে পারে কয়েকটা দেশের সাথে, এবারে প্রমাণিত হয়ে গেছে। আপনি মনে করেন না যে কুয়েত, কাতার, আরব আমিরাত, এই যে উপসাগরের কোনো দেশ সরাসরি গ্রাউন্ডে যুদ্ধে নামে না ইরানের বিরুদ্ধে, কারণ গ্রাউন্ডে যদি ইরানের বিরুদ্ধে এই যে কোনো একটা দেশ যদি সরাসরি যুদ্ধের ময়দানে নামে, তাহলে ওয়াটারলু করে ফেলবে ইরান, ওয়াটারলু, সোজা কথা তামাদি করে ফেলবে ইরান, একেবারে বসিয়ে দিবে, পুরা মধ্যপ্রাচ্য বসিয়ে দিবে, এটা আন্দাজ হয়ে গেছে উপসাগরীয় রাষ্ট্রগুলো, একদম বসিয়ে দিবে মাটিতে। সুতরাং হবে না, ইরানকে পরাজিত করতে পারবে না, বিশ্ব ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। আপনি আমার কথা না, যিনি একদম বড় মাপের, আপনি তো চিনেনি, ওই যে বিডিআর এর হয়েছিলেন পরে, এই যে ইনকোয়ারি কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল ফজলুর রহমান, আপনি জানেন উনি আপনাকে অসম্ভব স্নেহ করে, আমারও করে। উনি একদিন ফোন করে বলেছিলেন যে প্রফেসর সাহেব, দ্য ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে, ইরান হ্যাজ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইরান কিন্তু পৃথিবী পরিবর্তন করে দিয়েছে। ইয়েস, তিনি একজন সামরিক কর্মকর্তা, উচ্চপদস্থ, যুদ্ধবিদ্যার সম্পর্কে উনি ভালো জানেন, সামরিক বিশেষজ্ঞ মানুষ। তো সত্যিকার অর্থে ইরান চেঞ্জ করে দিচ্ছে সারা পৃথিবীকে। এই চেঞ্জ কিভাবে জানেন? ডিপ্লোমেসিতে এই চেঞ্জ আসবে, অর্থনীতিতে এই চেঞ্জ আসবে, আপনার পারস্পরিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে এই চেঞ্জ আসবে, বৈদেশিক বাণিজ্যে এই চেঞ্জ, অনেক কিছুতে চলে আসতেছে। মিলিটারিতে চেঞ্জ আসবে, সামরিক নিরাপত্তায় পরিবর্তন আসবে, পৃথিবীর বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আসবে এই যুদ্ধের পরে। এখন মানে ওরা যে চুক্তিটা করেছে 3 দেশ, মক্কা চুক্তি, তো সেই চুক্তি তো আসলে তেমন কোনো প্রভাব ফেলবে না, কিন্তু সেই চুক্তিটা কেন জানি আলোচনা করছে। হুতিরা 4 বার আক্রমণ করেছে, আমাদের পার্শ্ববর্তী দেশরা এটা নিয়ে একটা নড়ে চড়ে বসেছে এই চুক্তির পরে। মানে এই চুক্তি করার পরে হুতিরা 2 বার আক্রমণ করেছে সৌদি আরবে, আর 2 বার এরা বাবল আর মানদেবে আক্রমণ করেছে লুইত সাগরে। ওই চুক্তির শর্ত অনুযায়ী তো সৌদি আরবের ভূমিতে আক্রমণ করলো, যে নাজান প্রদেশ, যে এরকম কাছে ইয়েমেনের বর্ডারের কাছে, এবং ভিতরে গিয়া আরামকোতে আক্রমণ করেছে, যেটা সবচেয়ে বড় তেল রিফাইনারি সেন্টার সৌদি আরবে, তাই না? তো সেখানে আক্রমণ করে হুতির আক্রমণ করলো। তো হুতির আক্রমণ করার ফলে কথা আছে না যে চুক্তিবদ্ধ 3 দেশের মধ্যে যে কোনো দেশ যদি কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে বাকি 2 দেশ সাহায্য করবে। তাহলে হুতিরা তো 2 বার আক্রমণ করলো সৌদি আরবের মাটিতে, ভূমিতে। কই পাকিস্তান এবং তুরস্ক কি গেছে সৌদি আরবকে হেল্প করতে? তো সেই জন্য আপনার এই সত্যিই বলেছিলাম, এই চুক্তি হলো 0+0+0=0, কোনো কাজ হবে না, কাজ হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে নতুন করে আবার রণতরী দ্বারা পাঠিয়েছে, এবং হরমুজ প্রণালীতে টানা অবরোধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আমি জানি এটাও ইউএস ওয়াশিংটন, এটা হলো ওই যে সৈনিক গুলা বলতেছে 5000 সৈন্য, এরা বিভিন্ন ধরনের সুইসাইড নোট লিখতেছে তাদের বউদের কাছে, তাদের মা বাবার কাছে, তাদের সন্তানদের কাছে সুইসাইড নোট লিখতেছে যে আমাদের আর বাইচা কোনো লাভ নাই, দিনের পর দিন আমরা এই সমুদ্রে বসে আছি, এই যুদ্ধ আনএন্ডিং একটা যুদ্ধে পরিণত হয়েছে, এটার শেষ কোথায় আমরা জানি না, এটা কোনো জীবন না, আমাদের খাদ্য সরবরাহ আসছে না, টুথপেস্ট পর্যন্ত পাচ্ছে না সৈন্যরা। তখন এই ধরনের মানবতা জীবনযাপন তো আমেরিকান সিটিজেন সহ্য করতে পারে না, তখন এরা সুইসাইড নোট লিখতেছে, লিখে লিখে বলতেছে আমরা আত্মহত্যা করে ফেলবো, এর চেয়ে মরণ ভালো। এবং আপনার একটা ডিয়াগো সিটি আছে একটা, ওইখানে একটা সম্মেলন হয়েছে, সেখানে আমেরিকান নেভাল ফোর্সের ডেপুটি চিফকে ধরছে এই সৈনিকদের, নাবিকদের এবং নেভাল সৈন্যদের কিছু নেভির সোলজারদের কিছু বউ উঠে তারা প্রতিবাদ করছে যে আমাদের
হাজবেন্ডদেরকে ফিরে আনেন তাড়াতাড়ি। তারা আমাদের কাছে একদম সুইসাইড নোট দেখাইছে, যে মেসেঞ্জার পেজে লেখছে যে আমি আত্মহত্যা করবো, যেহেতু আমার আর ভালো লাগে না, যুদ্ধের কোনো শেষ নাই, এটা কোনো জীবন না। তারপরে আরেকটা জিনিস হয়েছে, তারা খাদ্য সংকটে পড়ছে ইউএস আব্রাহাম লিঙ্কনে। কেন জানেন? এবার মধ্যপ্রাচ্যের যে উপর্যুপরি ইরান যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণ করেছে, অর্থাৎ ইয়েতে বিশেষ করে উপসাগরীয় দেশগুলো তছনছ করে দিছে আমেরিকান ঘাঁটিগুলা। তো করার ফলে এখান থেকে খাদ্য সরবরাহ করতো উপসাগরে, মানে পারস্য উপসাগরে, ওই জেরাল্ড ফোর্ডে করতো, আব্রাহাম লিঙ্কনে করতো। এই খাদ্য ইয়া তো বন্ধ হয়ে গেছে, সাপ্লাই তো বন্ধ, এতটা পারছে না, কারণ ইরান উপর্যুপরি আক্রমণের ফলে ওই যে এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্টের সেট আপ নষ্ট হয়ে গেছে। এখান থেকে প্রয়োজনীয় অস্ত্র দিতে পারছে না, খাদ্য সামগ্রী দিতে পারছে না, ব্যবহৃত জিনিসও দিতে পারছে না, আপনার সবকিছু। তারপরে টয়লেট নষ্ট হয়ে গেছে, বাথরুম নষ্ট হয়ে গেছে, তারপরে শাওয়ার নষ্ট হয়ে গেছে। ওইটা ইউএস আব্রাহাম লিঙ্কন, ইউএস আব্রাহাম লিঙ্কন ছিল আমেরিকার প্রাইড, নৌবাহিনীর গৌরব। এটাই একদম ইরান তছনছ করে দিছে সবকিছুতে। তারপরে আপনার বাহরাইনে যে ফিফথ ফ্লিটে আক্রমণ করে তছনছ, এখান থেকে খাদ্য যাইতো ইউএস আব্রাহাম লিঙ্কনের। তো সবকিছু মিলে তো ইরানকে তো ফেসই করতে পারলো না। আমেরিকা তো ইরানকে তার রণসরি সেভ করতে পারতো না, আমেরিকা ইরানের আক্রমণ থেকে। তাইলে সবচেয়ে ভালো হয় ডোনাল্ড ট্রাম্প একটা ইগোইস্টিক লোক, গোয়া, তার জেদের বশবর্তী হয়ে এই সৈন্যগুলারে এখন বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এখন 5,000 সৈন্য রেডি হয়েছে, দে উইল কমিট সুইসাইড টু এক্স্যাক্টলি টু রিলিভ দেম ফ্রম সাফারিং। হ্যাঁ, তাদের পরিবারও তো সাফার করতেছে। এইদিকে ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলছে যে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য না, ওরা আসলে তেলের দাম কমানোর জন্যই, মানে মার্কিন ভোক্তাদের তেলের দাম কমিয়ে আনার জন্যই ওয়াশিংটনের এখন মূল লক্ষ্য। মানে ইরানের যে পরমাণু শক্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারেক্ট, জেডি ভেন্সের উত্তরটা দিয়েছে তাদের প্রতিনিধিরা, বলছে যে 3 বছরের জন্য আমরা হরমুজ একেবারেই বন্ধ রাখবো, দেখি আমাদেরকে কি করে, দেখি আমাদেরকে কি করে। For 3 years, Hormuz Pranali will be intervened and stopped. No ship will be allowed to pass through this Strait of Hormuz. 3 বছর দিবে না যাইতে, তখন কি করবে দেখি। মিলিটারি অ্যাকশন নেওয়া পারে কিনা আমেরিকা হরমুজ প্রণালী খুলতে। আমি একটা কথা বলি, শক্তি সম্পদ যা কিছুই বলেন না কেন, শক্তি সম্পদ কোন জাতির কাছে চিরকাল থাকে না। আগে ব্রিটিশ সাম্রাজ্য সূর্যাস্ত যাইতো না, ফরাসিরা বিশাল সাম্রাজ্য ছিল, সবচেয়ে বড় ছিল ব্রিটিশ সাম্রাজ্য, পর্তুগিজ সাম্রাজ্য, হ্যাঁ স্প্যানিশ, তারপরে স্প্যানিশ সাম্রাজ্য, তারপরে অনেকগুলা। এই সাম্রাজ্য এখন ছোট হতে হতে এই রাষ্ট্রগুলো একদম, ব্রিটেনের অবস্থা দেখেন, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায়, কত সমস্যা তাদের, তাই না? আমেরিকাও এটা মেনে নিতে হবে, চেঞ্জ হয়ে যায়, মন্ত্রীরা পদত্যাগ করে। এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে এই বাস্তবতা স্বীকার করতে হবে যে একটা শেষ আছে, এই শেষের জায়গায় আমেরিকা এসে পৌঁছে গেছে। কারণ এশিয়ার শক্তিশালী দেশগুলো আমেরিকাকে এখন চ্যালেঞ্জ করছে, যেমন চ্যালেঞ্জ করছে চায়না, চ্যালেঞ্জ করছে এখন নতুন করে ইরান, চ্যালেঞ্জ তো অহরহই করছে উত্তর কোরিয়া। তাহলে আমেরিকার তো বোঝা উচিত যে তার সারা বিশ্বে যে তার মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো আছে, 800 এস্টাবলিশমেন্ট আছে, 800, সেগুলো আস্তে আস্তে তার ক্লোজ করতে হবে। অলরেডি ইরাক থেকে ক্লোজ করে ফেলেছে, ইরাক থেকে চলে যাচ্ছে, আমেরিকান সৈন্য আফগানিস্তান থেকে ক্লোজ করছে, শুরু হলো কিন্তু অলরেডি the closing of the military establishments started to be already have started. এখন ইরানের সাথে যে মানে এখন মার্কিন রণতরীগুলোর উপরে চাপ বাড়ছে এবং তারা মানে সরিয়েও নিচ্ছে। তো এখানে আসলে মানে এরা সরে যাচ্ছে, ইউএস জর্জ ওয়াশিংটন সেটা সরে নেওয়া হয়েছে। তো নতুনটা সংযুক্ত করেছে, এটা সরিয়ে নিয়েছে, এরকম বিষয়টা না। আমি আপনাকে বলি, ইরানের আর আমেরিকার যে সেন্ট্রাল কমান্ড, সেন্টকম যেটাকে বলে আমরা, সেন্ট্রাল কমান্ড অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেন্ট্রাল কমান্ড বারবার রিপোর্ট দিচ্ছে, এবং সেন্ট্রাল কমান্ডের চেয়ারম্যান তো জেনারেল ড্যান কেইন, উনি অলরেডি বলছে যে এই যুদ্ধটা থেকে আমাদের সরে আসা উচিত। ট্রাম্প গোয়ার্তমি করে এটা কন্টিনিউ করাচ্ছে। সেন্টকম প্রতিদিন বলছে যে ইউনাইটেড স্টেটস সবচেয়ে বড় প্রাইড, গৌরব এবং শক্তির সবচেয়ে বড় প্রতীক হলো নৌবাহিনী। সেটাই কিন্তু পারস্য উপসাগরে একদম হয়ে গেছে, আপনার কি বলা হয়, নাজেহাল হয়ে গেছে ইরানের হাতে।
তখনই তো আর একটাই পাওয়ার ছিল, লাস্ট রিসর্ট অফ পাওয়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটা হলো নেভাল ফোর্স, নৌবাহিনী আমেরিকান। আমেরিকান নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিধর নৌবাহিনী। সেটাই যেহেতু ইরানকে কাবু করতে পারলো না, তাই জেনারেল ড্যান কেইন বলছে যে না, আর যুদ্ধ করে কোনো লাভ নাই, এই ইরান জাতিকে, পারস্য জাতিকে দমন করা সম্ভব না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো শুনে না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরো, ব্যবসায়ী তো সেইগুলা করে, আরেকটা ছোটখাটো দুইটা আক্রমণ করবে, তেলের দামটা বাড়বে, বাড়লে এই যুদ্ধ বন্ধকালীন সময়ে যে সস্তায় তেল কিনছে, এটা আবার যুদ্ধ এইটা 5-6টা আক্রমণ করবে হয়তো, বা 2-3টা আক্রমণ করে হঠাৎ তেলের দাম বাড়লে আবার তখন বাড়তি দামে তেলটা বিক্রি করবে। তেল কোম্পানির লোকগুলো তার সাথে বাণিজ্যিক ভাবে রিলেটেড, একদম খুবই একটা অন্য টাইপের লোককে প্রেসিডেন্ট করেছে, যেটা প্রেসিডেন্ট হওয়ার বিন্দু মাত্র কোনো যোগ্যতা নেই। পাগল, ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝে না, টাকা পয়সা ছাড়া কিচ্ছু বুঝে না। আমেরিকান লাইফ, আমেরিকান পলিটিক্স, আমেরিকান সেনেট এবং আমেরিকান কংগ্রেস অত্যন্ত রিস্কি অবস্থায় আছে এই একটা লোকের জন্য, মনে রাখবেন। আচ্ছা ফারাদ ভাই, এখন যে ইরান নতুন করে নাকি আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করছে, মানে যেটা আইআরজিসি কর্মকর্তারা জানিয়েছে, তো নতুন করে আসলে কি মানে তাদের নতুন করে আরো কি প্রস্তুতি নিচ্ছে এটা কাঠামো? এটা দুইটা চুক্তি হয়েছে, এটা দুইটা গোপন চুক্তি হয়েছে। এটা কিছুদিন পরেই পাবেন, 2-4-5 দিন পরে এই চুক্তি হয়তো চলে আসবে জনসমক্ষে। একটা চায়নার সাথে আর একটা হলো আপনার রাশিয়ার সাথে। তারা বলছে ইরানের এয়ার ডিফেন্স মানে আকাশ প্রতিরক্ষাটা একটু দুর্বল ছিল, বিমান বাহিনী। তারা বলছে এই ডেফিসিয়েন্সিটা, এই ঘাটতিটা এই দুইটা দেশ রাশিয়া এবং চায়না পূরণ করে দিবে ইরানকে, তাহলে সে মামলা খতম। আর কি করবে? নতুন যুদ্ধ, সেটাই প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা, তারপরে যুদ্ধ কৌশল, আপনি ইরাক সবকিছু ওরা পেয়েছে, ইরাক পেয়েছে, শোনেন, আরো এটা কি শক্তিশালী ইরাক করতেছে। পেয়েছে? আরব সাগরে তারা বড় যুদ্ধ জাহাজ আনবে, সেখান থেকে প্লেনে এয়ার স্ট্রাইকিং করবে, করার পরে নিচে দিয়ে মেরিন সৈন্য বাগদাদে ঢুকে যাবে। এটা ইরান। ইরানে করো এয়ার স্ট্রাইকিং বহু করছে। এই যে ইরানে যতগুলো এয়ার স্ট্রাইকিং বা বিমান হামলা করছে, ইরাকের 3/1 করে নাই, তাতে ইরাক তছনছ হয়ে গেছে। ইরাকের ভূখণ্ড হলো প্লেন, আর ইরান হলো পাহাড়ে ঘেরা। সেখানে আপনি এয়ার স্ট্রাইকিং করে কি করবেন? দেশও ইরাকের চেয়ে চাই, ইরাকের 5টা-6টার সমান দেশ হলো ইরান, 4 থেকে 5টার সমান ইরান ইরাকের চেয়ে। তাইলে এই দেশ তো কাভার করতে পারবে না। এয়ার স্ট্রাইকিং একদিক না করলে আরেক দিকে আইআরজিসি করতে ফায়ার করতে থাকে, মানে প্লেনের উপরে, মানে ফাইটারের উপরে, আমেরিকান ফাইটারের উপরে পারে না তো। পারলে কি কম করতো? ব্যাকে যেটা করেছে, আরব সাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার রাখছে, বড় যুদ্ধ জাহাজ, সেখান থেকে বিমানগুলো সমানে ঝাঁকে ঝাঁকে 5টা থেকে 6টা এয়ার স্ট্রাইকিং বাগদাদে করছে, শেষ। সাদ্দাম হোসেনের বাহিনী একদম একদম বসে গেছে, শেষ, ব্রোকেন ডাউন। এটা তো ইরানের চেষ্টা করছে, পারে না তো। এরপরে নিচে দিয়ে মেরিন সৈন্য পাঠিয়ে দিচ্ছে ইরাকে, তারা দাম 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 ইরাক দখল করে, বাগদাদ দখল করে ফেলছে, মসুল দখল করে ফেলছে, কয়েকটা সিটি। কই ইরানের একটা শহর দখল করতে পারছে? বুড়ি বুড়ি শহর, কতগুলা শহর ইরানের ইস্পাহান, তারপরে হইলো তেহরান, নিশাপুর, মেশেদ, বড় বড় শহর, খোরাসান, একটা পারছে, ধারে কাছে যাইতে পারছে একটাও। জি, এখন মার্কিন সেনাবাহিনীকে মানে সেনাদেরকে হত্যা বা আটক করলে $30,000 পুরস্কার ঘোষণা করেছে ইরানের সেনাপ্রধান। এটা আসলে কতটা সত্যি কিনা? এটার উপর আমি গুরুত্ব দিতে চাই না, কারণ এটা ওই যে এদেরকে জেরাল্ড ফোর্ডে, সরি, ওই যে আব্রাহাম লিঙ্কনে এদের যে ডিসাস্টার হয়েছে, এখন বলছে যে তোমরা যদি কেউ গিয়া ঘেরাও কইরা ওইখান থেকে ধরে নিয়ে আমাদের হাতে জমা দিতে পারো না, তাহলে টাকা দিব। এটা একটা থ্রেট, $30,000 তো অনেক টাকা। এটা একটা স্ট্র্যাটেজিক থ্রেট, অন্য কিছু। ইরান এটা করবে না, এটা কৌশলগত একটা হুমকি দিচ্ছে, আর কিছু না। আমি তো বললাম ইরানকে পারবে না। আপনি দেখেন, আরে বাবা, ইরান বিশাল দেশ, সিরাজ, নিশাপুর, ইস্পাহান, তেহরান, মেশেদ, খোরাসান, অনেক শহর, আরে বাবা রে, বিশাল বিশাল শহর। আপনি ইস্পাহান পৃথিবীর সেরা সুন্দর শহরের একটা। আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী এক সময় যাকে ফাঁসিতে লটকানো হলো, জিয়াউল হক, তার জুলফিকার আলী ভুট্টোর শ্বশুর বাড়ি ইস্পাহানে, বেনজির ভুট্টোর নানার বাড়ি। বলে রাখলাম, তথ্য দিলাম একটা। এই ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়া কড়া হুঁশিয়ারি দিয়েছে।
তাহলে কি যুক্তরাষ্ট্র ও তুরস্ক কি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে? যুক্তরাষ্ট্র মানে তুরস্ককে অস্ত্র তুরস্ক এবং সরবরাহ করছে। যুক্তরাষ্ট্র এবং তুরস্ক ইউ- ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে দেখে রাশিয়া কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে, মানে ওদেরকে যাতে অস্ত্র না, সরবরাহ না করে। এটা এটা তুরস্ক করে নাই, তুরস্ক বহুত চাললো। তুরস্ক করে নাই, আমেরিকাই দিচ্ছে ইউক্রেনকে। তুরস্ক করবে কি? আচ্ছা। তুরস্কের মানে এর দোকানের বুকের ভিতরে কলিজা কয়টা? আপনি কি স্পেয়ার করবে পুতিন? সুজা আপনার ইয়াতে আঙ্কারা এবং ইয়াতে অ্যাটাক করে বসবে। পুতিন হুম কিন্তু হুম আঙ্কারায় স্ট্রাইকিং করে বসবে, সমস্যা হুম হয়ে যাবে বিরাট। এমনিতেই তুরস্ক হুম সম্পর্কে পুতিনের অ্যালার্জি আছে, কারণ তুরস্ক হুম নেটোভুক্ত দেশ। নেটোকে হুম চোখের একেবারে, নেটো হলো দু চক্ষের বিষ পুতিনের। সেই জায়গায় হুম যদি আবার হুম অস্ত্র দেয় ইউক্রেনকে, তাইলে খবর আছে হুম পুরা ইস্তাম্বুল এবং হুম আঙ্কারাতে এয়ার স্ট্রাইকিং করে বসবে। পুতিন কাউরে হুম কে এখন, আমি তো বললামই আপনাকে, এটা হুম ফ্যাক্ট। হুম দেখবেন কিছুদিন পরে ফ্যাকচুয়ালি ইট উইল বি প্রুভড যে আপনি নিয়ে হুম নিবে, ইউক্রেন নিয়ে নিবে, হুম পুতিন হুম দখল করে নিয়ে নিবে হুম কৌশলগত হুম কারণে। অর্থাৎ সোজা কথা, ফর দ্য সিকিউরিটি অফ রাশিয়া, স্ট্র্যাটেজিক হুম সিকিউরিটির কারণে নিয়ে নিবে, রাখতে পারবে না। এবং আমেরিকা, আমি শুনছি যে একটা ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের টেলিফোনিক কথা হয়েছে। কতটা সত্যি আমি জানি না, কারণ আমি আসলে হাওয়াইয়ের উপরে নিউজ বলতে চাই না। কানে আসছে হুম তাই বললাম, এটা এতটা অথেন্টিকেটেড নিউজ না যে হুম ইউক্রেনের একটা বড় অংশ ছেড়ে দিবে পুতিনের হাতে। এটা ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে রাজি হয়েছে। রাজি হয়েছে। হ্যাঁ, হুম শুনলাম। হুম কিছুদিন হুম পরে বোঝা যাবে। বোঝা যাবে, হ্যাঁ। কেমনে বোঝা যাবে হুম সেটাও বলি। কেমনে বোঝা হুম যাবে? যখন সোভিয়েত ট্যাঙ্ক গুলো, অর্থাৎ সরি, সোভিয়েত তো না, রাশিয়ার ট্যাঙ্ক গুলো যখন আরো অনেকগুলো ভূমির উপর দিয়ে চলে যাবে ইউক্রেনের, এবং হুম ইউক্রেন রেসিস্ট করতে পারবে না, তখন বুঝতে হবে এখানে আমেরিকার ইঙ্গিত আছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে হুম যদি পুতিনের এরকম চুক্তি হয়ে থাকে যে তোমার সীমানা উদ্দূর উদ্দূর পর্যন্ত দখল করে বসে থাকো, তাইলে আপনার হুম রাশিয়ার ট্যাঙ্ক গুলো ওই পর্যন্ত যাবে এবং ওইখানে গিয়ে সীমানা গেড়ে দেবে, বাস আন্ডারে হুম লাইন হুম উঠে যে এটা হুম আমার। পুতিন বলবে এতটুকু আমার আগাবে না। জেলেনস্কি একটা বিপদের মুখে পড়ছে। এই জেলেনস্কির হুম লোকটা বেশি বাড়াবাড়ি। আমেরিকার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে তার এই ক্যালিবানের মতো নাচানাচি তারা শেষ করে দিচ্ছে একেবারে, তার দেশকেও হুম শেষ হুম করছে। হুম। তো ফরাদ ভাই, আমরা শেষ করব। শেষ করার আগে আপনার সেই বক্তব্য, এবং আসলে আমি ওই নিউজটা হারিয়ে ফেলেছিলাম যে কাজ যেন আহ, মানে ফাঁসির আদেশ হয়েছিল একটি দেশের। আপনার কি মনে আছে? আমি ঠিক ভুলে না, গেছি। ফাঁসির আদেশ তো, ফাঁসি তো দিছে ইয়াকে, বাশার আল আসাদকে ফাঁসি হ্যাঁ, দিছে। বাশার আল কিন্তু আসাদকে, সরি, হ্যাঁ সেই হ্যাঁ, বিষয়টা। বাশার আল আসাদকে ফাঁসি দিতে উনি মস্কোতে, তারে পায় কে? পুতিন তারে ফেরত হুম দিব? হ্যাঁ, আহমেদ এল হুম সারার হুম কাছে, আহমেদ এল সারা তো এখন সিরিয়ার প্রেসিডেন্ট, তার হাতে পুতিন, পুতিন কি পুতিনকে ইয়াকে তুলে দিবে কে? দিবে? নেবার, হুম হুম নেবার বাশার আল আসাদকে কখনো দিবে না। রায় রায় হুম হুম পর্যন্তই থাকবে। তবে তার অধীনে একজন, তার বোধহয় থার্ড ম্যান ছিল, তারে ধরে ফেলছিল, সে ভাগতে পারে নাই, তার বোধহয় হুম ফাঁসি রায় কার্যকরী করে ফেলতো, তারা আদালতে হাজির হুম করছিল, হুম তার নামটা আমি ভুলে গেছি। বাশার আল হুম আসাদ হইল হাফিজ আল আসাদের ছেলে। হুম যে তার বাবা মারা যাওয়ার পর, হাফিজ আল আসাদ মারা যাওয়ার পর বাশার আল আসাদ প্রেসিডেন্ট হইলো। তার ফাঁসি দিতে হুম মস্কোতে আছে তার বউকে নিয়ে। তার বউ একজন চিকিৎসক, নাম করা মহিলা, এবং হুম হুম বাশার আল আসাদও একজন আই স্পেশালিস্ট ছিলেন। হুম তাকে জোর করে তার বাবা রাজনীতিতে আনছে, কারণ বাশার আল হুম আসাদের বড় ভাই রাজনীতি করতো, কিন্তু সে একটা হুম অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই বাশার হুম। আল আসাদ পলিটিক্সে আসছে, তার আসার কথা ছিল। তো এটা হওয়াটা অসম্ভব, মানে আদেশ হয়েছে কিন্তু এটা না, সরকারের না, না, ক্যান্ডিডেট। এই দেশটাই গেছে। ওই দেশ থেকে এই মানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা, বর্তমান প্রেসিডেন্ট, ইসরায়েলের একটা পদলেহনকারী লোক, তার ক্ষমতা আছে রাশিয়ার কাছ থেকে চাওয়া যে বাশার আল আসাদকে ফেরত দেন, 32টা দাঁত হুম ফেলে হুম দেবে হুম। একেবারে, বলে দিতাম। অসংখ্য ধন্যবাদ ফরাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা অলরেডি ফরাদ ভাইকে ফলো করেন, যারা করেন না তাদেরকে বলবো যে আমাদের এখানে হয়তো ফরাদ ভাই প্রতিদিন ইনফরমেশন দিতে পারেন না, কিন্তু ওনার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, সেখানে উনি রেগুলারলি 2-3টা করে আপডেট দেন। তো আপনারা কেউ আপডেট চাইলে অবশ্যই ওনার চ্যানেলে পেয়ে যাবেন, ফরাদ হোসেন ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে। ফরাদ হোসেন যেই স্পেলিং এখানে লেখা, যেভাবে লেখা সেইভাবেই আপনারা ফেসবুকে পেয়ে যাবেন ফরাদ হোসেন। ওনার আপডেট গুলো আপনারা প্রতিনিয়ত পাবেন। আর হচ্ছে যে ওনার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটি হচ্ছে ব্রিজ টক্স। ব্রিজ টক্স
দিলে আপনারা পেয়ে যাবেন, সেখানে ইউটিউবেও আপডেট দেওয়া আছে। সো আপনারা আপডেট গুলো পেয়ে যাবেন ওনার চ্যানেলে মানে ঢুকলে। আর আমাদের এখানে তো 2-1 দিন পর পরই